আসসালামু আলাইকুম। আমন্ত্রণ চ্যানেল সংবাদের সঙ্গে আছি হৃদয় হোসেন। বিস্তারিত সংবাদের শুরুতে জানিয়ে দিচ্ছি ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো। রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার সঙ্গে সেনা প্রধানের সাক্ষাৎ, কোনো ধরনের গুজবে কান না দিতে সেনা প্রধানের আহ্বান। ডাকসু নির্বাচন নিয়ে হাইকোর্টের আদেশ, চেম্বার জজ আদালতে স্থগিত। 9 সেপ্টেম্বর নির্বাচনে অনড় শিক্ষার্থীরা। ফেব্রুয়ারিতে সুষ্ঠু নির্বাচনে বিএনপির প্রত্যাশা, গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা সহ রাজনীতিতে আমূল পরিবর্তনের প্রত্যয়। সবুজে সাজায় বাংলাদেশ স্লোগানে চুয়াডাঙ্গায় প্রকৃতি ও জীবন ক্লাবের বৃক্ষরোপণ, পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় উদ্বুদ্ধ করার আশা। এবং বিসিবির পরিচালক মণ্ডলীর নির্বাচন অক্টোবরের প্রথম সপ্তাহে, বিপিএল ফিক্সিং তদন্ত রিপোর্ট 7 সেপ্টেম্বরের মধ্যে। এছাড়াও নিটল ডেটা বিশেষ সংবাদে যা থাকছে। বুলগেরিয়ায় ঘুড়ি উৎসবের খবর। ভূমিকম্প সহনীয় মোস্ট ডিউরেবল দেশের প্রথম থার্মেক্স রড সালাম স্টিল। সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই ইউটিউব চ্যানেল এবং চ্যানেল আইয়ের ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান বলেছেন, জনগণের নিরাপত্তা নিশ্চিতে বেসামরিক প্রশাসনকে সব ধরনের সহায়তা অব্যাহত রাখবে বাংলাদেশ সেনাবাহিনী। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করে এমন আশ্বাসের কথা জানান সেনাপ্রধান। দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনা করে প্রধান উপদেষ্টাকে কোনো ধরনের গুজবে কান না দিতে আহ্বান জানিয়েছেন তিনি। এর আগে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের সঙ্গে সাক্ষাৎ করেন সেনাপ্রধান। মুস্তাফা মল্লিকের রিপোর্ট। ছাত্র জনতার গণঅভ্যুত্থানের কিছুদিন আগে থেকেই দেশের শান্তি শৃঙ্খলা বজায় রাখতে মাঠে নামে সেনাবাহিনী। সেই থেকে এখনও মাঠে আছে সেনাবাহিনী। সম্প্রতি সেনাপ্রধান তার চীন সফরে অনুষ্ঠিত বিভিন্ন বৈঠকের অভিজ্ঞতা ও আলোচনার গুরুত্বপূর্ণ দিক তুলে ধরে সৌজন্য সাক্ষাৎ করেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের সঙ্গে। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করে সেনাপ্রধান বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন। দেশের সামগ্রিক আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং তা উন্নয়নে সেনাবাহিনীর ভূমিকা নিয়ে বিস্তারিত মতবিনিময় করেন প্রধান উপদেষ্টার সঙ্গে। আলোচনায় তিনি প্রধান উপদেষ্টাকে আশ্বস্ত করেন যে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন ও জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে বাংলাদেশ সেনাবাহিনী সর্বাত্মক সহযোগিতা অব্যাহত রাখবে। সেনাবাহিনীর অভ্যন্তরীণ চলমান উন্নয়নমূলক কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে রাষ্ট্রপতি এবং প্রধান উপদেষ্টাকে অবহিত করেন সেনাপ্রধান। প্রধান উপদেষ্টাকে সেনাপ্রধান চারপাশে ছড়িয়ে পড়া গুজবে কান না দেওয়ার আহ্বান জানান। তিনি বলেন, সরকারের সব উদ্যোগ এবং কর্মসূচি সফল করতে বাংলাদেশ সেনাবাহিনী প্রতিশ্রুতিবদ্ধ। মোস্তফা মল্লিক, চ্যানেল আই, ঢাকা। 9 সেপ্টেম্বর যে কোনো মূল্যে ডাকসু নির্বাচন করতে শিক্ষার্থীরা বদ্ধপরিকর বলে জানিয়েছেন বিভিন্ন প্যানেলের প্রার্থীরা। নির্বাচন স্থগিত করে হাইকোর্টের আদেশ ও পরে চেম্বার জজ আদালতে সেই আদেশ স্থগিত করার পরও যথাসময়ে ডাকসু নির্বাচনের দাবিতে বিক্ষোভ মিছিল করেছেন শিক্ষার্থীরা। লাইলা নওশিনের রিপোর্ট। ডাকসু নির্বাচন নিয়ে নাটকীয়তা যেন থামছে না। নির্বাচনী প্রচার নিয়ে যখন আনন্দমুখর পরিবেশ ঢাকা বিশ্ববিদ্যালয়ের, তখন বেলা 4টার দিকে হঠাৎই খবর আসে 30 অক্টোবর পর্যন্ত ডাকসু নির্বাচন স্থগিত করেছে হাইকোর্ট। মুহূর্তে মিছিল আর বিক্ষোভে উত্তাল হয়ে ওঠে ক্যাম্পাস। বিভিন্ন হল থেকে শিক্ষার্থীরা জড়ো হয় রাজু ভাস্কর্যের সামনে। 9 সেপ্টেম্বর নির্বাচনের দাবিতে ক্যাম্পাস জুড়ে মিছিল করেন ছাত্রদল সহ বিভিন্ন প্যানেলের প্রার্থীরা। তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানান বিভিন্ন প্যানেলের প্রার্থীরা। জানান,
নির্বাচনকে বানচাল করার ষড়যন্ত্র রুখে দেবে ঢাবি শিক্ষার্থীরা। কোনো শক্তি 9 সেপ্টেম্বর ডাকসু নির্বাচন বন্ধ করতে পারবে না। যদি বন্ধ করার দৃষ্টতা দেখায়, আমরা এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মিলে আর বৃহৎ আন্দোলন করব। ঢাকা বিশ্ববিদ্যালয়েও ডাকসুকে কেন্দ্র করে একটি অস্থিতিশীল পরিবেশ তৈরি করার ষড়যন্ত্র করা হচ্ছিল দীর্ঘদিন ধরে, সেটি সক্ষম হয়নি। আজকেও চেষ্টা করেছে। আমাদের এই আসন্ন ডাকসু নির্বাচনকে বানচাল করার ষড়যন্ত্রে লিপ্ত হয়েছিল তাদেরকে শিক্ষার্থীরা আগামী 9 সেপ্টেম্বর লাল কার্ড দেখাবে। আমরা ঘোষণার পর থেকেই আমরা নানা সময় নানা কানে এই ষড়যন্ত্রের কথা শুনি। আজকে সেই ষড়যন্ত্র দৃশ্যমান হলো এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সেই ষড়যন্ত্রকে লাল কার্ড দেখিয়েছে। তো ডাকসু নির্বাচন যখন প্রায় ঘনিয়ে এসেছে, ওই সময় কিন্তু এসে তারা হাইকোর্টে রিট করছে। আমরা মনে করি যে এটা একটা ষড়যন্ত্রের অংশ এবং পুরো নির্বাচনটাকে প্রশ্নবিদ্ধ করার জন্য আজকে এই শেষ মুহূর্তে এসে রিটটি করা হয়েছে। পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইনজীবী শিশির মনিরের আবেদনের পরিপ্রেক্ষিতে রায় স্থগিত করে আদেশ দেন চেম্বার জজ আদালত। আদেশের পর বিশ্ববিদ্যালয় এক বিবৃতিতে জানিয়েছে 9 সেপ্টেম্বর ডাকসু নির্বাচনে আর কোনো বাধা নেই। নির্বাচন ঘিরে আজ 36 দফা ইশতেহার দিয়েছে ছাত্র শিবির সমর্থিত প্যানেল। লায়লা নওশিন, চ্যানেল আই, ঢাকা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইনজীবী শিশির মনির বলেছেন, 9 সেপ্টেম্বর ডাকসু নির্বাচন হতে কোনো বাধা নেই। তবে হাইকোর্টের আদেশ স্থগিত করে আপিল বিভাগের চেম্বার জজ আদালতের স্থগিতাদেশ নিয়ে এই আদালতেই লিখিত আবেদনের উপর শুনানি হবে বলে জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইনজীবী। এই বিষয়টির যে গুরুত্ব এবং ইম্পর্টেন্স বলে আমরা চেম্বার জজের আদালতে হাতে লিখিতভাবে আবেদন করেছি। এই লিখিত আবেদন গ্রহণ করে মাননীয় চেম্বার জজ হাইকোর্ট ডিভিশনের এই আদেশ, যে ডাকসু নির্বাচনকে স্থগিত করে যে আদেশ দিয়েছিল, এই আদেশকে সিএমপি ফাইল বা সিভিল মিসসেলেনিয়াস পিটিশন ফাইল এবং শুনানির আগ পর্যন্ত স্থগিত আদেশ দিয়েছেন। আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন সুষ্ঠু হবে বলে প্রত্যাশা করছে বিএনপি। এজন্য সব ধরনের সহযোগিতার প্রতিশ্রুতি দিয়েছে দলটি। ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকীতে বিএনপির প্রতিষ্ঠাতা ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়ে দলের মহাসচিব বলেছেন, গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় ৩১ দফা বাস্তবায়নের মধ্য দিয়ে রাজনীতির আমূল পরিবর্তন করতে চায় বিএনপি। রাহুল রয়ের রিপোর্ট। 19৭৮ সালের 1 সেপ্টেম্বর প্রতিষ্ঠিত হয় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। প্রতি বছরের মতো এবারও দিনটির শুরুতে দলের প্রতিষ্ঠাতা ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন বিএনপি মহাসচিব ও স্থায়ী কমিটির সদস্যরা। পরে দিনটির তাৎপর্য ও দলের প্রত্যাশার কথা তুলে ধরেন বিএনপি মহাসচিব। অল্প সময়ের মধ্যেই রাজনীতিতে যেমন গুরুগত পরিবর্তন এনেছিলেন, দলীয় শাসন ব্যবস্থা থেকে বহুদলীয় গণতন্ত্রে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এই বাংলাদেশে আবার বহুদলীয় গণতন্ত্রের পরিবর্তন করেন। বারবার চেষ্টা করা হয়েছে বিএনপিকে ধ্বংস করে ফেলবার, কিন্তু বিএনপি ফিনিশ পাখির মতো প্রতিবার ওই আদর্শকে নিয়ে, জিয়াউর রহমানের আদর্শকে নিয়ে, খালেদা জিয়ার আদর্শকে নিয়ে জেগে উঠেছে। গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার কথা বলে নিজেদের লক্ষ্যও জানান মির্জা ফখরুল। চ্যালেঞ্জ আমাদের সামনে রয়েছে, সেই চ্যালেঞ্জ হচ্ছে যে আগামী ফেব্রুয়ারি মাসে, 26 ফেব্রুয়ারি মাসে যে নির্বাচন অনুষ্ঠানের কথা আছে, সেই নির্বাচন অনুষ্ঠান সুষ্ঠুভাবে বা সর্বত্র সহযোগিতা করা, সাহায্য করা। জনগণের সমর্থনের মধ্য দিয়ে বিএনপি যদি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পায়, তারা নিঃসন্দেহে আমাদের নেতা চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশে বিএনপি একদিকে রাজনৈতিক পরিবর্তন ঘটাবে, অন্যদিকে অর্থনৈতিক বৃদ্ধি ঘটাবে। দলের ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী ঘিরে সপ্তাহ জুড়ে কর্মসূচি পালন করছে বিএনপি। রোববার আলোচনা সভার মধ্য দিয়ে শুরু হয় এই আয়োজন। রাহুল রায়, চ্যানেল আই, ঢাকা। সিএসি-এএমএম নাসির উদ্দিন বলেছেন, অন্তর্বর্তী সরকার ইসির উপর কোনো প্রভাব খাটায়নি। ঢাকায় যুক্তরাষ্ট্রের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূতের সাথে বৈঠকে তিনি আরো বলেন, মব কালচার ভোটে কোনো প্রভাব ফেলবে না, সর্বশক্তি দিয়ে সুষ্ঠু নির্বাচন করবে ইসি। রাষ্ট্রদূত বলেছেন, কোনো নির্দিষ্ট দলকে সমর্থন করে না তার দেশ। নাজিব বেকের রিপোর্ট। ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচনের লক্ষ্যে এরই মধ্যে রোডম্যাপ ঘোষণা করেছে নির্বাচন কমিশন। রাজনৈতিক দল, বিভিন্ন সংস্থার পাশাপাশি ইসির সঙ্গে বৈঠক করছেন বিভিন্ন দেশের কূটনীতিকরা। দুপুরে নির্বাচন ভবনে আসেন ঢাকায় যুক্তরাষ্ট্রের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত
ট্রেসি অ্যান্ড জ্যাকবসন। বৈঠক শেষে তিনি বলেন, আগামী নির্বাচনের ফলাফল নির্ধারণ করবে বাংলাদেশের জনগণ। We support the interim government led by Professor Yunus. ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারকে সমর্থন করি আমরা। আগামীতে সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনে সহায়তা করতে চাই। তবে কোনো নির্দিষ্ট দল বা কোনো রাজনৈতিক নেতাকে সমর্থন করে না যুক্তরাষ্ট্র। পরে সিইসি বলেন, স্বাধীনভাবে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে ইসি। মব কালচার সহ বিভিন্ন ইস্যুতে যুক্তরাষ্ট্রের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূতের সাথে আলোচনা হয়েছে বলেও জানান তিনি। অতীতে এমন হয়েছে, ওই 95% মিসইউজ হয়েছে এবং সরকারের পক্ষে চাহিদা মোতাবেক যাতে হয় সেরকম একটা ব্যবস্থা হয়েছে। উনি সম্পূর্ণ স্বাধীনভাবে যাতে ইলেকশন কমিশন কাজ করতে পারে এ পর্যন্ত উনি সেই ব্যবস্থায় রেখেছেন। একটিবারের জন্য উনি আমাদের উপরে কোনো যে প্রেশার দিয়ে ওইটা ওইভাবে করেন ওইটা ওইভাবে করেন কোনো ধরনের কোনো প্রভাব বিস্তার তো আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা দপ্তর থেকে আমরা পাই। সিসি জানান, নির্বাচনের সময় আইনশৃঙ্খলা বাহিনী ইসির নিয়ন্ত্রণে থাকবে। কোলাবোরেশনের মাধ্যমে। নাজিব বিক, চ্যানেল আই, ঢাকা। বিশিষ্ট অর্থনীতিবিদ অধ্যাপক রেহমান সোবহান বলেছেন, সংস্কার নিয়ে বিভিন্ন দল বিভিন্ন ধরনের কথা বলছে। দেশে আদৌ কোনো সংস্কার হচ্ছে কিনা এ নিয়েও সন্দেহ অনেকের। আর সিপিডির সম্মাননীয় ফেলো দেবপ্রিয় ভট্টাচার্যের প্রশ্ন, অন্তর্বর্তী সরকার কি পথ হারিয়েছে? সংস্কারের গাড়ি গন্তব্যে পৌঁছাবে কিনা এ নিয়ে প্রশ্ন তুলেছেন জাতীয় ঐক্যমত্য কমিশনের সদস্য বদিউল আলম মজুমদার। মাসুদ শাকিলের রিপোর্ট। এসডিজি বাস্তবায়নের নাগরিক প্ল্যাটফর্মের আয়োজনে বাংলাদেশ রিফর্ম ওয়াচের আনুষ্ঠানিক সূচনা। গণঅভ্যুত্থানের প্রেক্ষাপটে জন আকাঙ্ক্ষা, রাজনৈতিক সংস্কার, কর্মসংস্থান, সামাজিক সুরক্ষা, কৃষি, শিক্ষা, স্বাস্থ্য, জলবায়ু, নারীর অধিকার, গণতান্ত্রিক জবাবদিহিতা ও সুশাসন নিয়ে সরকারের সংস্কার কার্যক্রম পর্যবেক্ষণ ও ট্র্যাকিং করবে রিফর্ম ওয়াচ। আমরা যেভাবে এই যুক্ত হয়েছিলাম বর্তমান সরকারের সাথে, সংস্কার প্রক্রিয়ার সাথে, আজকে এই মুহূর্তে সেই উৎসাহ অনেক স্তীমিত হয়ে গেছে। এই অন্তর্বর্তী সরকার কি পথ হারাইয়াছে? এই প্রশ্নটি এখন আমাদের মনের ভিতরে বড়ভাবে আসছে। আত্মপ্রকাশ অনুষ্ঠানে সংস্কার নিয়ে কথা বলেন আলোচকরা। সংস্কার নিয়ে যে চলমান প্রক্রিয়া চলছে, গাড়ি চলছেই, এবং কোনোদিন গন্তব্যে পৌঁছবে কিনা আমরা নিশ্চিত নই। তবে কিছু সংস্কার হওয়া দরকার, জরুরি ভিত্তিতে হওয়া দরকার। পুরো জিনিসটাই একটা যমুনার দেয়ালের মধ্যে আটকে গেছে। আমার রাগ হচ্ছে যেই আন্দোলনের মাধ্যমে জনগণের এবং সেই নামহীন জনগণের শ্রম এবং স্যাক্রিফাইসের বদলে পরিবর্তন হলো, তার আজকে গণনার মধ্যে নেই। সংস্কার ও নির্বাচন নিয়ে মতামত তুলে ধরেন অধ্যাপক রেহমান সোবহান। পাবলিক ডিসকাশন গোয়িং অন which is holding out the danger that if reforms are not completed then elections may be endangered. But what was not clear, not just from this discussion, but from the public discussion about reforms must be carried out is what reforms? এইটা তো পরিষ্কার হয় নাই এই পর্যন্ত। সার্বিক পরিস্থিতির সুযোগ নিয়ে দেশে দুর্বৃত্তদের দৌরাত্ম্য বেড়েছে বলেছেন আলোচকরা। মাসুদ শাকিল, চ্যানেল আই, ঢাকা। সবুজে সাজায় বাংলাদেশ স্লোগানে চুয়াডাঙ্গায় বৃক্ষরোপণ ও বিতরণ করেছে প্রকৃতি ও জীবন ক্লাব। মোবাইল নেটওয়ার্ক অপারেটর বাংলালিংকের সহায়তায় দেশে সবুজ বেষ্টনী বিনির্মাণ কার্যক্রমে অংশ নেন সর্বস্তরের মানুষ। এমন উদ্যোগে পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় সবাইকে উদ্বুদ্ধ ও সম্পৃক্ত করবে প্রত্যাশা সচেতন মহলের। রাজীব হাসান কোচির তথ্য ভিডিওচিত্রে আফরোজা হাসির রিপোর্ট। চরমভাবাপন্ন আবহাওয়ার জেলা চুয়াডাঙ্গা। গ্রীষ্মের তীব্র তাপদাহ, বর্ষায় অতিবর্ষণ এবং শীতে তীব্র শৈত্যপ্রবাহই যেন জেলার স্বাভাবিক চিত্র। এখানকার জলবায়ুর উন্নয়নে বাংলালিংকের সহায়তায় প্রকৃতি ও জীবন ক্লাবের সবুজায়ন। সবুজে সাজাই বাংলাদেশ এই প্রতিপাদ্যে চুয়াডাঙ্গায় বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে প্রকৃতি জীবন ক্লাব। আমরা গবেষণায় দেখেছি যে একটি বাড়ির আশেপাশে যদি পর্যাপ্ত পরিমাণ গাছ থাকে তাহলে 7.5% উষ্ণতা কমে যায় ঘরের ভিতরে। এই শীতল রাখার ব্যাপারটা কিন্তু খুব জরুরি, কারণ না হলে কিন্তু আমরা কি করছি, আমরা ফ্যান লাগাচ্ছি, আমরা এয়ার কন্ডিশন চালাচ্ছি, চালিয়ে কিন্তু আমরা কার্বন নিঃসরণ করছি ইলেকট্রিসিটির মাধ্যমে।
সুতরাং এটাকে যদি প্রশমিত করতে হয়, এটা যদি কমাতে হয়, তাহলে কিন্তু এই বৃক্ষরোপণ কর্মসূচিকে এগিয়ে নিয়ে যাই এবং বাংলাদেশটাকে সবুজে ছেয়ে ফেলি। ঝিনুক মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের সবুজ উৎসবে পরিবেশ রক্ষার প্রত্যয় উচ্ছ্বসিত শিক্ষার্থীদের। আমরা সবাই উদ্যোগ নিব যে গাছগুলো লাগানো, বিভিন্ন দুর্যোগ থেকে গাছ আমাদেরকে রক্ষা করে। প্রকৃতির বিরূপ আবহাওয়া থেকে মুক্ত হওয়ার জন্য যে বৃক্ষরোপণ কর্মসূচি, এর কোনো বিকল্প নাই। গাছ পরিবেশের বন্ধু, আমরা গাছ লাগাই, গাছে অনেক উপকার দেয়, গাছের ছায়া দেয়। সো সেক্ষেত্রে আমাদের কোম্পানি বাংলালিংক সবসময় এই ধরনের কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি যে প্রোগ্রামগুলো, সেই প্রোগ্রামগুলোতে থাকে। সমন্বিত প্রচেষ্টায় সবুজ শ্যামল চুয়াডাঙ্গা নিশ্চিতের প্রত্যাশা বিশিষ্টজনদের। শিক্ষার্থীদের মাঝে গাছ তুলে দিয়েছে। এই ধরনের আয়োজন নিঃসন্দেহে জেলাবাসীর জন্য একটি দৃষ্টান্ত হিসেবে কাজ করবে। একদিকে যেমন আমাদের পরিবেশের ভারসাম্য রক্ষা করা নিশ্চিত হবে, বৈশ্বিক উষ্ণায়ন এই প্রক্রিয়াটাকে আমরা প্রশমন করতে পারবো। পরিচর্যার মাধ্যমে আমাদের ছাত্রছাত্রীদের মাধ্যমে এই বৃক্ষরোপণের যে উদ্দেশ্য, এটি সফল হবে। জলবায়ু অভিঘাত মোকাবেলা ও অভিযোজন নিশ্চিতে শিক্ষার্থী সহ তরুণ প্রজন্মকে বৃক্ষায়নে যুক্ত হওয়ার আহ্বান পরিবেশবাদীদের। আফরোজা হাসি, চ্যানেল আই। বাংলাদেশ নেদারল্যান্ডস টি-20 সিরিজ প্রসঙ্গ। সহায়তার নামে সূচনা ফাউন্ডেশন খুলে শেখ হাসিনার কন্যা সাইমা ওয়াজেদ পুতুলের বিরুদ্ধে প্রায় 450 কোটি টাকা আত্মসাতের প্রমাণ পেয়েছে দুদক। একই সঙ্গে 930 কোটি টাকার বেশি সন্দেহজনক লেনদেনের অভিযোগে পুতুল সহ 35 জনের বিরুদ্ধে মামলা করেছে সংস্থাটি। রুকসানা আমিনের রিপোর্ট। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার কন্যা সাইমা ওয়াজেদ পুতুলের বিরুদ্ধে এবার অর্থ আত্মসাতের বেশ কিছু প্রমাণ পেয়েছে দুর্নীতি দমন কমিশন। প্রতিবন্ধীদের সহায়তার নামে গড়ে তোলা প্রতিষ্ঠান সূচনা ফাউন্ডেশনের নামে 450 কোটি টাকা আত্মসাৎ ও 14টি ব্যাংক অ্যাকাউন্টে 930 কোটি টাকা সন্দেহজনক লেনদেনের প্রমাণ পাওয়ায় মামলা করেছে দুদক। বিকেলে সংস্থাটির প্রধান কার্যালয়ে আয়োজিত নিয়মিত ব্রিফিংয়ে এ নিয়ে বিস্তারিত তুলে ধরেন দুদক মহাপরিচালক। অভিযোগ সংশ্লিষ্ট জনাব সাইমা ওয়াজেদ হোসেন বিভিন্ন ব্যক্তি এবং প্রতিষ্ঠানকে অবৈধ সুবিধা প্রদান করে তাদের নিকট থেকে ডোনেশনের নামে ঘুষ আদায় করে উক্ত টাকা প্রতিবন্ধীদের কল্যাণে ব্যয় না করে আত্মসাৎ করার অভিযোগ অনুসন্ধানকালে প্রমাণিত হয়েছে। অর্থ লোপাটের সহযোগী হিসেবে সাবেক মন্ত্রী, এমপি, এনবিআর চেয়ারম্যান, ব্যবসায়ী সহ অন্তত 35 জনের দায় খুঁজে পেয়েছে সংস্থাটি। অভিযোগ সংশ্লিষ্ট মোহাম্মদ নাজমুল হাসান পাপন ট্রাস্টি, জনাব নুরুল ইসলাম বিএসসি সাবেক মন্ত্রী ও সংসদ সদস্য, জনাব সালমান এফ রহমান সাবেক প্রধানমন্ত্রীর বেসামরিক শিল্প এবং বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা ও চেয়ারম্যান বেক্সিমকো গ্রুপ, জনাব মোহাম্মদ আজিজ খান চেয়ারম্যান সামিট গ্রুপ, জনাব এ.কে.এম. রহমতুল্লাহ সাবেক সংসদ সদস্য, জনাব মুস্তফা কামাল চেয়ারম্যান মেঘনা গ্রুপ, জনাব মোহাম্মদ নজিবুর রহমান সাবেক সচিব এবং সাবেক চেয়ারম্যান জাতীয় রাজস্ব বোর্ড, সূচনা ফাউন্ডেশনে যারা দান করে অবৈধ সুযোগ সুবিধা গ্রহণ করেছেন। চলতি বছরের জানুয়ারিতে ধানমন্ডি 5 নম্বর রোডে সুধা সদনে অভিযান চালিয়ে সাইমা ওয়াজেদ পুতুল প্রতিষ্ঠিত সূচনা ফাউন্ডেশনের দৃশ্যমান অস্তিত্ব খুঁজে না পেলেও 7 মাসের ব্যবধানে পুতুলের এই প্রতিষ্ঠানের বিরুদ্ধে অর্থ লুটপাট, কর ফাঁকি সহ অনেক দুর্নীতির প্রমাণ পেয়েছে দুদক। রুকসানা আমিন, চ্যানেল আই, ঢাকা। আফগানিস্তানের পূর্বাঞ্চলে পাহাড়ি এলাকায় শক্তিশালী ভূমিকম্পে প্রাণহানি 800 ছাড়িয়েছে। আহত হয়েছেন কমপক্ষে 2500 মানুষ। কুনার ও নানগারহার প্রদেশের বেশ কয়েকটি গ্রাম মাটিতে মিশে গেছে। ভূমিকম্পের প্রভাবে ভূমিধস ও বন্যার কারণে দুর্গম এলাকায় যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়েছে। ব্যাহত হচ্ছে উদ্ধার কাজ। নিটোল টাটা বিশেষ সংবাদ। বুলগেরিয়ার কৃষ্ণসাগর উপকূলে পঞ্চমবারের মতো শুরু হয়েছে আন্তর্জাতিক ঘুড়ি উৎসব। উৎসবে যোগ দিয়েছেন বিভিন্ন দেশের ঘুড়ি প্রেমিক ও শিল্পীরা। আকাশ জুড়ে ভেসে বেড়াচ্ছে বিশালাকার রং বেরঙের ঘুড়ি। উৎসবের অন্যতম আয়োজক ইউরি জর্জিয়েভ বলেছেন, আন্তর্জাতিক দর্শনার্থী এবং ঘুড়ি প্রেমীদের জন্য এই আয়োজন। বুলগেরিয়ার 6টি স্থানে 2 সপ্তাহ ধরে আয়োজিত উৎসব শেষ হবে 7 সেপ্টেম্বর।
কৃষি সংবাদ। পরিবারের অসচ্ছলতা দূর করতে দেশের বহু নারী যুক্ত হচ্ছেন কৃষিকাজে, যা থেকে মিলছে কাঙ্ক্ষিত ফল। এমনই এক দৃষ্টান্ত করেছেন দেশের দক্ষিণের জেলা ভোলার প্রত্যন্ত গ্রামের মনোয়ারা বেগম। তার সাফল্যে অনুপ্রাণিত হয়ে এলাকার অন্য নারীরাও স্বাবলম্বী হতে শুরু করেছেন। বদলে যাচ্ছে গোটা এলাকার আর্থসামাজিক চিত্র। প্রকৃতি সংবাদ। গাজীপুর ভাওয়াল জাতীয় উদ্যান রেঞ্জের জাঙ্গালিয়া পাড়ায় বনভূমি দখল করে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদে যৌথ অভিযান চালিয়েছে প্রশাসন। সে সময় 40টি বসতবাড়ি সহ বিভিন্ন স্থাপনা গুঁড়িয়ে দেওয়া হয়। সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা শেখ মোহাম্মদ মামুনুর রশিদের নেতৃত্বে অভিযানে পুলিশ, সেনাবাহিনী, র্যাব, বিজিবি, আনসার ও বন বিভাগের 400-র বেশি সদস্য সহযোগিতা করেন। পরিকল্পিত বনায়ন গড়ি, সবুজ বাংলাদেশ গড়ি এই প্রতিবাদে নোয়াখালীতে 7 দিনের বৃক্ষ মেলা শুরু হয়েছে। এ উপলক্ষে উপকূলীয় বন বিভাগ ও জেলা প্রশাসকের উদ্যোগে সচেতনতামূলক র্যালি হয়। পরে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে বৃক্ষরোপণ শেষে আলোচনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নোয়াখালীর বিভাগীয় বন কর্মকর্তা আবু ইউসুফ। পরিবেশ রক্ষায় গাছের প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা করেন জেলা প্রশাসক খন্দকার ইশতিয়াক আহমেদ ও পুলিশ সুপার আবদুল্লাহ আল ফারুক সহ বক্তারা। পরে 74 জন অংশীজনদের মাঝে 18,72,000 টাকা হস্তান্তর করা হয়। মেলায় ফলদ, বনজ ও ঔষধি সহ বিভিন্ন প্রজাতির গাছের সমারোহ নিয়ে অংশ নেওয়া 15টি স্টল ঘুরে দেখেন অতিথিরা। পূবালী ব্যাংক বাণিজ্য সংবাদ। ঢাকা স্টক এক্সচেঞ্জে আজ সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে লেনদেনে নিম্নমুখী প্রবণতা দেখা গেছে। আগের কার্যদিবসের চেয়ে ডিএসসি সূচক 10 পয়েন্ট কমে 5,583 পয়েন্টে দাঁড়িয়েছে। কমেছে বেশিরভাগ কোম্পানির শেয়ারের দাম। হাতবদল হয়েছে 398টি কোম্পানির 1,181 কোটি 13 লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ড, যা আগের কার্যদিবসের চেয়ে 115 কোটি 30 লাখ টাকা কম। এর মধ্যে দাম বেড়েছে 119টির, কমেছে 244টির এবং অপরিবর্তিত রয়েছে 35টি কোম্পানির শেয়ারের দাম। সংবাদে আবারও বিরতি নিচ্ছি, আর বিরতির পর জানিয়ে ফিরছি। বিরতির পর আবার আমন্ত্রণ চ্যানেল সংবাদে। মহান মুক্তিযুদ্ধে সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক বঙ্গবীর জেনারেল এম.এ.জি. ওসমানীর 107তম জন্মবার্ষিকীতে আলোচনা সভা হয়েছে। বাংলাদেশ মফস্বল সাংবাদিক অ্যাসোসিয়েশন, BRJA ও জাতীয় জনতা পার্টি আলাদা সভার আয়োজন করে। জাতীয় প্রেস ক্লাবে BRJA এর মুক্তিযুদ্ধে এম.এ.জি. ওসমানীর অবদান শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জাতীয়তাবাদী ছাত্রদলের সাবেক সভাপতি আবুল কাশেম চৌধুরী। সভাপতিত্ব করেন সংগঠনের চেয়ারম্যান শাখাওয়াত হোসেন ইবনে মঈন চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ পরিবেশ সাংবাদিক ফোরামের সভাপতি মোস্তফা কামাল মজুমদার, BFUJA এর সহকারী মহাসচিব ও আমার দেশ পত্রিকার চিফ রিপোর্টার বাসির জামাল, বাংলাদেশ জামায়াত ইসলামী মহানগরীর কর্মপরিষদ সদস্য শাহিন আহমেদ খান ও বাংলাদেশ প্রতিদিন পত্রিকার অতিরিক্ত বার্তা সম্পাদক মোহাম্মদ মুদাব্বের হোসেন সহ অন্যরা। এছাড়া রাজধানীর ওয়ারি জনতা ভবনে জাতীয় জনতা পার্টির আলোচনা সভার প্রধান আলোচক ছিলেন দলের সাধারণ সম্পাদক আলহাজ মোহাম্মদ মুজিবুর রহমান হিরু এবং সভাপতিত্ব করেন চেয়ারম্যান অ্যাডভোকেট হুমায়ুন কবির আকন। খেলার খবর। সংবাদ শেষ করব সবশেষে ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার সঙ্গে সেনা প্রধানের সাক্ষাৎ, কোনো ধরনের গুজবে কান না দিতে সেনা প্রধানের আহ্বান। ডাকসু নির্বাচন নিয়ে হাইকোর্টের আদেশ, চেম্বার জজ আদালতে স্থগিত। 9 সেপ্টেম্বর নির্বাচনে অনড় শিক্ষার্থীরা। ফেব্রুয়ারিতে সুষ্ঠু নির্বাচনে বিএনপির প্রত্যাশা, গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা সহ রাজনীতিতে আমূল পরিবর্তনের প্রত্যয়। সবুজে সাজায় বাংলাদেশ স্লোগানে চুয়াডাঙ্গায় প্রকৃতি ও জীবন ক্লাবের বৃক্ষরোপণ, পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় উদ্বুদ্ধ করার আশা।
এবং বিসিবির পরিচালক মণ্ডলীর নির্বাচন অক্টোবরের প্রথম সপ্তাহে, বিপিএল ফিক্সিং তদন্ত রিপোর্ট 7 সেপ্টেম্বরের মধ্যে। চ্যানেল আই সর্বশেষ সংবাদ জানতে ভিজিট করুন চ্যানেল আই অনলাইন.com-এ যুক্ত থাকুন আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোর সাথে। ধন্যবাদ সবাইকে।